ধূমপান করলে যেমন হার্টের অসুখ হয়, তেমনই ব্লাড ভেসেলের অসুখ হবে। অঙ্গ বাঁচাতে হলে আমি বলবো সাধারণ আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে ধূমপান ছাড়তে হবে। অ্যাকচুয়ালি বলি গোল্ডেন টাইম ইজ 6 আওয়ার্স। সো রোগী যত তাড়াতাড়ি ভাস্কুলার সার্জন বা চিকিৎসকের শরণাপন্ন হবেন, তার লিম্ব বাঁচানোর সম্ভাবনা ততই বেশি। দর্শক স্বাগত জানাচ্ছি বি নিউজ 24-এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইম্পেরিয়াল হেলথ ডক্টর ডেস্কে। বরাবরের মতো আমি ডক্টর মোহাম্মদ সোহেলুজ্জামান, আর আজকে আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি, ডক্টর মোহাম্মদ আরিফউদ্দিন খান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল, ঢাকা। স্যার কেমন আছেন? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা স্যারের সাথে আলোচনা করব আমাদের ভাস্কুলার সার্জারি নিয়ে, ভাস্কুলার সার্জারির বিভিন্ন বিষয়, রোগ এবং সমস্যা নিয়ে। স্যার, আমাদের দেশে তো ইদানিংকাল ভাস্কুলার সার্জারি বা ভাস্কুলার সমস্যাগুলো অনেক বেশি। আপনি কি স্যার একটু বলবেন যে ভাস্কুলার ডিজিজগুলো কি কি কমন ভাস্কুলার ডিজিজ সাধারণত আমাদের দেশে এখন পাওয়া যাচ্ছে বা চিকিৎসা করতেছেন? জি, ধন্যবাদ। আসলে বলা হয় ভাস্কুলার সার্জন ডিলস উইথ অল দ্য ব্লাড ভেসেলস অফ দ্য বডি এক্সেপ্ট দ্য ভেসেলস অফ দ্য হার্ট অ্যান্ড ব্রেন। অর্থাৎ শরীরের সমস্ত রক্তনালী নিয়েই হার্ট এবং ব্রেন বাদে একজন ভাস্কুলার সার্জন ডিলিংস করে থাকে। সো স্বভাবতই ভাস্কুলার সার্জারিতে রোগের সংখ্যাও অনেক। সবচেয়ে বেশি পাই আমরা সেগুলো ভেরিকোজ ভেইন আমরা কমনলি দেখে থাকি, বা পায়ের রক্তনালী বা হাতের রক্তনালী ব্লক হয়ে যাওয়া। স্যার, তাহলে আপনাকে যদি একটু থামিয়ে দিয়ে এই বিষয়ে আমি একটু জানতে চাই, মানে এই যে ভেরিকোজ ভেইন, এটা কিন্তু এখন এই শব্দটা বা রোগটা আমাদের সাধারণ মানুষও অনেক জানেন। স্যার, আপনি একটু ভেরিকোজ ভেইন ডিজিজটা কাদের হয় এবং ডিজিজটা সম্পর্কে একটু যদি বলতেন। ভেরিকোজ ভেইন সাধারণত যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কাজ করেন, যেমন ট্রাফিক, পুলিশ, আর্মি, অনেক গার্মেন্টস কর্মী, অনেক শিক্ষক যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে, ইভেন অনেক সার্জনেরও থাকতে পারে যারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে অপারেশন করে। আপনাদের হতে পারে। হতে পারে, তাদের এই রোগগুলো হতে পারে। এটা আসলে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে ভেইনের যে ভালভগুলা, এগুলো একটু ডিসফাংশন হয়। ফলে যেভাবে ব্লাড পায়ে থেকে রিটার্ন হওয়ার কথা ছিল সেইভাবে রিটার্ন হয় না, যে কারণে কিছু ব্লাড রিফ্লাক্স হয়। তখন শরীরের যে চামড়ার নিচে যে ভেইনগুলো সেগুলো মোটা হয়ে যায়, সেগুলোকেই আমরা সাধারণত ভেরিকোজ ভেইন বলে থাকি। স্যার, তাহলে স্যার এটার চিকিৎসা যদি একটু বলতেন যে চিকিৎসা বা করণীয় কি? চিকিৎসার করণীয় বলতে এটা ডিজিজের সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে। আমাদের ভেনাস ডিজিজের ক্লাসিফিকেশন আছে, সেই অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি। ইনিশিয়াল স্টেজে লাইফস্টাইল মডিফিকেশান, যেমন দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কাজ করবেন না, পা ঝুলিয়ে বসবেন না, বা ঘুমানোর সময় পায়ের দিকটা উঁচুতে রাখবে, কিছু স্টকিংস ব্যবহার করা, যাদের ওভার ওয়েট আছে তার ওয়েট রিডাকশন করবে। ইনিশিয়াল স্টেজে এগুলোই এনাফ। কোনো মেডিসিন? মেডিসিন, একটা মেডিসিন আছে যেটা মোটামুটি কাজ করে, আদারওয়াইজ লাইফস্টাইল মডিফিকেশানই যথেষ্ট। আর যাদের একটা স্টেজ চলে যায়, যেমন অ্যাডভান্স স্টেজে চলে যায়, সেক্ষেত্রে আমরা সার্জারি অফার করি। স্যার, সার্জারি করলে কি ধরনের সার্জারি এবং সেই সার্জারির ঝুঁকি বা সফলতা সম্পর্কে একটু বলবেন? সার্জারিতে এখন যেহেতু আধুনিকতার যুগ, এখন আসলে আমরা অফার করি রোগীকে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন অথবা লেজার সার্জারি। আর কিছু কিছু ক্ষেত্রে যেটা খুব বেশি অ্যাডভান্স হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ওপেন সার্জারি অর্থাৎ লাইগেশন করে দিই আমরা, এবং স্ট্রিপিং করে দিই গ্রেট সাপেনাস ভেইনটা। ও, ভেরি গুড স্যার। এতে দীর্ঘমেয়াদী কোনো সমস্যা বা কোনো ঝুঁকির আছে কিনা স্যার? আসলে এই অপারেশন করার আগে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি। যেমন কোনো রোগীর যদি ডিপ ভেনাস থ্রম্বোসিসের কারণে এটা হয়ে থাকে, সেই রোগীকে কিন্তু আমরা ভেরিকোজ ভেইনের অপারেশন করতে পারবো না। সো আমরা ভাস্কুলার সার্জন, আমরা নিজে অপারেশনের আগে নিজে আমরা এই রোগীর ডুপ্লেক্স স্ক্যান করে আমরা ডিপ ভেইনটা দেখে নিই। কোনো রোগীর যদি ডিপ ভেইনের পরে হয় এই ভেরিকোজ ভেইন, সেখানে অপারেশন করা যাবে না। আর যদি অপারেশনের পরে রোগী যদি লাইফস্টাইল মডিফিকেশন করে, তাহলে এক্ষেত্রে রিকারেন্স রেট খুবই কম। ভেরি গুড স্যার, এটা আমাদের দর্শকদের জন্য খুবই উপকৃত হলো। স্যার, একটা ব্যাপার আপনাকে কাছে জানতে চাই, সেটা হচ্ছে আমাদের তো এখন ডায়াবেটিক্স রোগীর সংখ্যা অনেক বেশি। ডায়াবেটিক্স, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি। এই যে ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, রক্তে কোলেস্টেরলের মাত্রা, এগুলোর সাথে স্যার ভাস্কুলার কোনো ডিজিজের সম্পর্ক বা এগুলোর জন্য ভাস্কুলার ডিজিজ প্রভাবিত হয় কিনা স্যার? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে
যাদের ডায়াবেটিস আছে জি স্যার। এদের কিছুটা অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হয় ব্লাড ভেসেলে, মানে রক্তনালী রক্তনালী শুরু হয়ে যায়, ওখানে প্লাগ জমে। জি স্যার। এবং আরেকটা জিনিস হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের নিউরোপ্যাথি থাকে, তাদের পায়ে হয়তো কোনো আঘাত পেয়ে থাকে, সেটা রোগীকে এটা ইগনোর করে বা খেয়াল করেনি। এর সাথে সাথে যদি তার ব্লাড ভেসেলে ব্লাড সাপ্লাই কম থাকে তাহলে এই রোগীগুলো খুবই রিস্কি এবং এদের ক্ষেত্রে কিন্তু লিম লসেরও অনেক রিস্ক থেকে যায়। স্যার তাহলে এই প্রসঙ্গে যে ডায়াবেটিক্স রোগী তাদের ক্ষেত্রে কিন্তু আমরা হরহামেশা একটা ব্যাপার বা চিত্র দেখে থাকি, সেটা হচ্ছে ডায়াবেটিক্স রোগীর অঙ্গহানি, বিশেষ করে পা কেটে ফেলা, বিভিন্ন লেভেলে পা কেটে ফেলে। এই যে স্যার ডায়াবেটিক্স রোগীর অঙ্গহানি বা পা কেটে ফেলা, এইটার সাথে ভাস্কুলার ডিজিজের কোনো সম্পর্ক আছে কিনা, বা আপনি সচেতন হওয়ার জন্য কোনো পরামর্শ দিবেন কিনা স্যার? আসলে আমাদের ভাস্কুলার সার্জনদের এইমই থাকে টু সেভ দ্য লিম্ব, লিম্বটাকে রক্ষা সে করা, লিম্বটাকে রক্ষা করা, হাতটাকে সেটা পাটাকে পাটাকে রক্ষা রক্ষা করা। করা। জি স্যার। সেক্ষেত্রে আমরা সবভাবেই চেষ্টা করি, যদি আমরা মেডিসিন দিয়ে হোক বা এন্ডোভাস্কুলার আধুনিক অনেক পদ্ধতি আছে, ব্লাড ভেসেলটাকে আমরা যদি অ্যাডিকুয়েটলি মানে ব্লাড ফ্লোটা অ্যাডিকুয়েটলি আনতে পারি, পারফিউশনটা যদি নর্মাল করতে পারি, জি স্যার। তাহলে কিন্তু তার লেভেল অফ অ্যাম্পুটেশনটাও কমে যায়। জি স্যার। সো আমাদের টার্গেটটা থাকে আসলে লিম্বটাকে সেভ করা। ও, সেই ক্ষেত্রে ভাস্কুলার ডিজিজের সাথে ডায়াবেটিক্সের একটা সংযোগ অবভিয়াসলি, আছে। অবশ্যই, এবং আপনি তো মনে করেন তাহলে ডায়াবেটিক্স রোগীদের পায়ের যত্নবান হওয়া উচিত পায়ে। অবশ্যই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। একটা ব্যাপার আমি একটা আপনার কাছে একটা সাজেশন চাচ্ছি বা একটা দর্শকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে কোনো একটা রোগী হঠাৎ করে বুক ব্যথা বা হার্টের অ্যাটাক হলো, অথবা পূর্বে কোনো হার্টের রোগ আছে, এই রোগী যে হার্টের কষ্ট বা হার্টের রোগের সাথে সাথে বা হার্ট অ্যাটাকের সাথে সাথে প্রচণ্ড রকমভাবে পায়ে ব্যথা শুরু হয়ে যায়, এরকম একটা নজির আছে। স্যার এটা আসলে কি সমস্যা বা এটা সংযোগটা কি আসলে? আপনি ঠিকই বলেছেন। এটা একটা প্রেজেন্টেশন অফ অ্যাকুট লিম্ব ইসকেমিয়া বলি আমরা। অর্থাৎ কোনো রোগীর যদি সাডেন কোনো ব্লাড সাপ্লাই হ্যাম্পার হয় এবং সেটা যদি 14 দিনের ভেতরে হয়ে যায়, তখন আমরা তাকে বলি অ্যাকুট লিম্ব ইসকেমিয়া এবং এটা একটা মেডিকেল এমার্জেন্সি। এবং আপনি যে উদাহরণ দিয়েছেন যে হার্টের সমস্যা ছিল বা আছে, তার যদি হঠাৎ করে এই পায়ে ব্যথা শুরু হয়, আমরা ধরেই নিতে পারি যে এটা এম্বোলিজম হয়েছে। অর্থাৎ রক্তের কোনো দলা সেটা হার্ট থেকে ডিসলস হয়ে এম্বোলাস হয়ে পায়ের বা হাতের কোনো রক্তনালীতে গিয়ে ইম্প্যাক্ট হয়েছে এবং ডিস্টালি তার ব্লাড সাপ্লাই মানে ক্রিটিক্যালি রিডিউস হয়ে গেছে এবং তার ভায়াবিলিটি রিস্কিনেস আছে। তখন স্যার ওই লিম্বটা কি একেবারে ঝুঁকিতে পড়ে যায় যে এটা সেভ করা কঠিন? কতটুকু সময়ের মধ্যে এই কোনো ইন্টারভেনশন বা ওই ওই রক্তের দলাটাকে সরিয়ে না দিলে, রক্তনালী ব্লকটাকে খুলে না দিলে এই লিম্বটাকে কেটে ফেলার প্রয়োজন হতে পারে স্যার? আসলে এক এক ভেসেলের ক্ষেত্রে এক এক রকম, তবে আমরা ইউজুয়ালি বলি গোল্ডেন টাইম ইজ 6 আওয়ার্স, 6 ঘন্টার মধ্যে ইউজুয়ালি আমরা বলি। ইউজুয়ালি সো রোগী যত তাড়াতাড়ি ভাস্কুলার সার্জন বা চিকিৎসকের শরণাপন্ন হবেন, জি স্যার। তার লিম্ব বাঁচানোর সম্ভাবনা ততই বেশি। স্যার আমাদের মধ্যে তো আসলে ধূমপাই, মানে তামাক জাতীয় জাতীয় পণ্য অথবা ধূমপান যারা করেন তাদের সংখ্যা খুব একটা কম না। স্যার সেক্ষেত্রে কি ধূমপানের সাথে ভাস্কুলার ডিজিজ বা রক্তনালীর রোগের কোনো সংযোগ আছে কিনা স্যার? দেখুন, ধূমপান করলে যেমন হার্টের অসুখ হয়, হ্যাঁ স্যার। তেমনি ব্লাড ভেসেলের অসুখ হবে জি স্যার। এবং রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার আমাদের যে পেশেন্টগুলো আসে, আমরা যে পেশেন্টগুলো পাই, এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কিন্তু এই আর্টেরিয়াল ইনসাফিসিয়েন্সি রক্তনালী বন্ধ হওয়া রোগীর সংখ্যা অনেক এবং তাদের মেজরিটি কিন্তু ধূমপায়ী। সো অঙ্গ বাঁচাতে হলে আমি বলবো সাধারণ আমাদের দর্শকদের উদ্দেশ্যে জি স্যার। যে ধূমপান ছাড়তে হবে। স্যার এই ধূমপানের জন্য কি মানে আমাদের পা বেশি ক্ষতিগ্রস্ত হয়? আমাদের একটা ডিজিজ যেটা ধূমপান এবং পায়ের সাথে সম্পর্কযুক্ত, এরকম বার্জার ডিজিজ বা এরকম কোনো কিছু স্যার? ধূমপানের সাথে রক্তনালীর অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হয়। সো সেক্ষেত্রে অ্যাথেরোস্ক্লেরোটিক ব্লাড ভেসেল ন্যারো হচ্ছে, জি স্যার। প্লাগ ডিপোজিশন হচ্ছে। জি স্যার। সো যে কোনো সময় এটা একটা অ্যাকুট এমার্জেন্সি নিয়েও প্রেজেন্ট করতে পারে। ও গুড, সেক্ষেত্রে অতি দ্রুত ভাস্কুলার সার্জনের কাছে আসতে জি, হবে এবং গোল্ডেন টাইমটা 6 আওয়ার, এটা সবাইকে মনে রাখতে হবে জি। আর কি, তা না হলে যে কোনো একটা অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে। স্যার এখানে আমি জানতে চাচ্ছি, ভাস্কুলার সার্জারি সাবজেক্টটা এখন আমাদের দেশে খুবই বার্নিং এবং আপনি একটা রিনাউন প্রতিষ্ঠানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ভাস্কুলার সার্জারিতে কর্মরত। স্যার আপনি কি একটু বলবেন যে ভাস্কুলার সার্জারি চিকিৎসাটা আমরা কতটা আধুনিক হতে পারলাম এবং এটার জন্য বাহিরের দেশে যাওয়ার প্রয়োজনীয়তা আছে কি? আধুনিক চিকিৎসা পদ্ধতি উন্নত বিশ্বে যেগুলো হচ্ছে আমাদের দেশেও সেগুলো এখন হচ্ছে।
তবে একটা কথা বলতে হবে, ভাস্কুলার সার্জনের সংখ্যা প্রয়োজনের তুলনায় আমাদের দেশে এখনও অপ্রতুল। আমাদের দেশে যে আধুনিক পদ্ধতি এন্ডোভাস্কুলার, যে এখন এন্ডোভাস্কুলার কেটে না কেটে আপনারা যেমন ল্যাপারোস্কোপি সার্জারি করছেন, জি স্যার। এখন এন্ডোভাস্কুলার প্রসিডিউর, জি স্যার। এবং যতটুকু সম্ভব বেশিরভাগ কেস এখন এন্ডোভাস্কুলার হচ্ছে। স্যার এন্ডোভাস্কুলার সার্জারি জিনিসটা কি স্যার? এন্ডোভাস্কুলার সাথে যেমন হার্টে যেমন ব্লক হলে স্টেন্টিং করা হয়, জি স্যার। এখানেও রক্তনালী যদি ব্লক হয়ে যায় সেক্ষেত্রে স্টেন্টিং করা যায়। বাংলায় সাধারণ জনগণ যেমন বলে রিং বসানো হয়। ইভেন এখানে থ্রম্বোলাইসিস করা যায়, তার মানে ওই যে ব্লকটাকে খুলে দেয়া যায়, খুলে দেওয়া যায়, লাইসিস করে জি গলিয়ে দেয়া বলে যায়। দেওয়া যায়, স্টেন্টিং করা যায়, ডাইলিটেশন, বেলুন ডাইলিটেশন, সরু রক্তনালীকে মোটা করে দেওয়া যায় যাতে ব্লাড ফ্লোটা বেড়ে যায়। সো এই কাজগুলো এন্ডোভাস্কুলার করলে রোগীর জন্য মরবিডিটি অনেক কমে যায়, মানে হসপিটাল স্যার স্টে এটা না কমে যায়। কেটে আপনি রক্তনালী চিকিৎসা করে ফেলতেছেন। ইয়েস ইয়েস এক্স্যাক্টলি। ও এটাই এন্ডোভাস্কুলার সার্জারি। এন্ডোভাস্কুলার সার্জারি। এটা একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি। সো এটাতে আমাদের পেশেন্ট উইল বি বেনিফিটেড মোর। স্যার এইখানে একটা ব্যাপার বলবেন কিনা, সেটা হচ্ছে আমাদের যে ভাস্কুলার সার্জারি বা ভাস্কুলার চিকিৎসার ক্ষেত্রে আমাদের সামাজিক কিছু ভ্রান্ত ধারণা আছে, মানুষ আসলে বিলংস করে। কি ভ্রান্ত ধারণাগুলো এই চিকিৎসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে? আসলে ভ্রান্ত ধারণা এগুলো কমে যাচ্ছে, যখন এখন মানুষ সচেতন হয়ে যাচ্ছে। তবে এখনও বেশিরভাগ মানুষ আসলে জানে না যে কখন ভাস্কুলার সার্জনের কাছে যেতে হবে। সো যে কারণে আমাদেরকে অনেক ডিলে রোগীগুলো ফেস করতে হয়। সো মানুষ যদি সচেতন হয় যে তার পায়ে রক্ত সাপ্লাই কমে গেছে, তার পায়ে দীর্ঘদিনের ঘা ভালো হচ্ছে না, তখন তাকে অবশ্যই একজন ভাস্কুলার সার্জনের শরণাপন্ন হতে হবে। এবং এটা আমরা যারা বলি, যারা জেনারেল প্র্যাকটিশনার, তাদের মাঝেও যদি আমরা ভাস্কুলার সার্জারি সম্পর্কে সচেতনতা বাড়াতে পারি, তাহলে কিন্তু ওভারঅল দেশের জনগণের একটা ইম্প্যাক্ট, পজিটিভ স্যার ইম্প্যাক্ট তাহলে আমরা পাবো। এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, আমাদের ভাস্কুলার সার্জারির একটা বেসিক নলেজ, এটা আমাদের মনে হয় হলো গিয়ে আমাদের যারা জেনারেল ফিজিশিয়ান অথবা জেনারেল সার্জন বা রুট লেভেলে যারা কাজ করে তাদেরকে বোধহয় একটা বেসিক ভাস্কুলার সার্জারি ট্রেনিং বা এডুকেশন বা ওয়ার্কশপ করা যেতে পারে। কি বলেন স্যার এই ব্যাপারে? অবশ্যই আমাদের বাংলাদেশ ভাস্কুলার সোসাইটির পক্ষ থেকেও আমাদের কিছু প্ল্যান আছে, আমরা কিছু প্রস্তাবনা দিব। বিশেষ করে যারা জেনারেল সার্জন, কোয়ালিফাইড জেনারেল সার্জন সারা বাংলাদেশে অনেক, ওনাদেরকে যদি ট্রেনিং পিরিয়ডে, সাপোজ এফসিপিএস যে ট্রেনিং, সেই ট্রেনিংয়ের সময় যদি 3 মাস বা 6 মান্থ এরকম কোনো ট্রেনিং যদি ভাস্কুলার সার্জারির উপর দেওয়া যায়, তাহলে কিন্তু পেরিফেরি থেকে যে রোগীগুলো, বিশেষ করে ট্রমার পেশেন্টগুলো ঢাকায় আসতে হচ্ছে না, সেখানে ভাস্কুলার রিপেয়ার কিন্তু তারা করে যেতে পারে। কারণ একজন জেনারেল সার্জন, তাকে শুধু কিছুদিন ট্রেনিং দেওয়া দরকার, তাহলে কিন্তু মেজর ভাস্কুলার রিপেয়ার বা অ্যানাস্টোমোসিস সেগুলো উনি করে দিতে পারবে। এবং এতে কিন্তু একটা ওভারঅল এই ডিজিজের বার্ডেনটা কমানো যেতে পারে এবং লিম্ব লস কমানো যেতে পারে। স্যার তাহলে একটা প্রশ্ন, ট্রমা বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ট্রমা বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আমাদের যে রক্তনালী ইনজুরি হয় বা ক্ষতি হয়, এই রক্তনালী ইনজুরি বা ক্ষতি আমরা রিপেয়ার করতে না পারার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের ওই হাত অথবা পাটাকে কেটে ফেলতে হচ্ছে। তো এই ক্ষেত্রে স্যার এই যে আমাদের ভাস্কুলার সার্জারি যে রিপেয়ারের ব্যাপারটা, এই রিপেয়ারটা যদি আমরা পেরিফেরিতে করে ফেলতে পারি অথবা মানুষকে ট্রেন্ড আপ করতে পারি, তাহলে ট্রমার সাথে এই ভাস্কুলার সার্জারির আসলে সংযোগটা কি স্যার? ভাস্কুলার সার্জারির সাথে ওতপ্রোতভাবে জড়িত ট্রমা সার্জারি, এবং ভাস্কুলার সার্জারিটাই একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচে একজন অর্থোপেডিক সার্জন লাগবে, একজন প্লাস্টিক সার্জন লাগবে, একজন ভাস্কুলার সার্জন লাগবে, ইভেন একজন ভালো রেডিওলজিস্ট লাগতে পারে। সো ট্রমার ক্ষেত্রে যদি একটা টিম অ্যাপ্রোচ হয়, যে একজন অর্থোপেডিক, আমরা বলি অর্থোভাস্কুলার অ্যাপ্রোচ, একজন অর্থোপেডিক সার্জন থাকলেন, একজন ভাস্কুলার সার্জন থাকলেন, ভাস্কুলার সার্জন ভেসেল রিপেয়ার করে দিলেন, অর্থোপেডিক সার্জন উনি বোনসটা ফিক্সেশন করে দিলেন, তাহলে কিন্তু তার লিম্ব লসটা থামানো যায় অনেকাংশে, অনেকাংশে। হাতটাকে বাঁচাতে পারে। জি স্যার, এক্স্যাক্টলি। আসলে এটা একটা টিম অ্যাপ্রোচ আমাদের সবাইকে, এবং ট্রেন আপ করতে পারলে আমাদের এই অনেক মানুষের অঙ্গহানিটাকে প্রতিরোধ করা সম্ভব আমাদের ক্ষেত্রে। স্যার এই ক্ষেত্রে আপনার কাছে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে, এই সময় আমরা জানতে চাই যে আমাদের সাধারণ মানুষের জন্য আপনি একজন ভাস্কুলার সার্জন হিসেবে কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন ভাস্কুলার ডিজিজের ব্যাপারে? আমরা তো অনেক কুসংস্কারের মধ্যে আছি এখন। আসলে হোম মেসেজ যেটা, সেটা হচ্ছে আমাদের সচেতনতা বাড়াতে হবে। জি স্যার। স্মোকিং একদম কুইট করে দিতে হবে, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, ফিজিক্যাল ওয়ার্কস বাড়াতে হবে, সেডেন্টারি লাইফস্টাইল এটা অ্যাভয়েড করতে হবে। তাহলেই আমরা এই দেশে ভাস্কুলার রোগের সংখ্যা অনেকাংশেই কমাতে পারবো। স্যার লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে স্যার
ভাস্কুলার ডিজিজ, আমি একটা সাধারণ মানুষ, আমি কিভাবে বুঝবো যে আমি ভাস্কুলার ডিজিজে আক্রান্ত এবং কি ধরনের লক্ষণ পরিলক্ষিত হলে এটা ভাস্কুলার ডিজিজ কিনা, ধরেন হাতের বা পায়ের, সেই ক্ষেত্রে আমি একজন ভাস্কুলার সার্জনের কাছে আসব। মানে আমি কখন একজন ভাস্কুলার সার্জনের কাছে আসব এবং কি সিমটম বা লক্ষণ দেখে আমি বুঝবো যে আমাকে একজন ভাস্কুলার সার্জনের কাছে যাওয়া উচিত? সংক্ষেপে যদি বলি তাহলে যদি কারো দেখা যায় হঠাৎ করে একটু হাঁটতে গেলেই পায়ে ব্যথা হচ্ছে, তারপরে তাকে রেস্ট নিতে হয়, তারপরে সে হাঁটতে পারে, এটা একটা কারণ। পায়ের ভেইনগুলো যদি আঁকাবাঁকা হয়ে যায় সেই ক্ষেত্রে যেতে পারে। কিডনি রোগীদের যে ফিস্টুলা করা হয় ডায়ালাইসিসের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবি ফিস্টুলা, জি স্যার। আর্টারিওভেনাস ফিস্টুলা ভাস্কুলার সার্জনরা খুবই যত্নের সহিত করে থাকেন। আরেকটু যদি কোনো কারণে অ্যানিউরিজম আপনি জানেন যে অ্যানিউরিজম যদি হয় যে রক্তনালী অস্বাভাবিক মোটা হয়ে যায়, এই চিকিৎসাগুলোও যদি এটা ডায়াগনোসিস হয়ে আসে ভাস্কুলার সার্জনরা করে থাকে। ভাস্কুলার ট্রমা বলে যে হাতের রক্তনালী কেটে গেছে, এটা ইমার্জেন্সি রিপেয়ার করা দরকার, তাহলে একজন ভাস্কুলার সার্জনের শরণাপন্ন হতে পারে। অথবা পায়ে দীর্ঘস্থায়ী ঘা, যে ঘাটা ভালো হচ্ছে না, তখন মাথায় আসতে হবে তাহলে কি ওনার ভাস্কুলার কোনো সমস্যা আছে কিনা। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা আসলে স্যারের কাছ থেকে একটি ইম্পর্টেন্ট মেসেজ পেলাম যে কখন আপনি ভাস্কুলার সার্জনের কাছে যাবেন। দর্শক, আমরা আজকের মতো অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমরা এর পরবর্তীতে আবার উপস্থিত হব কোনো নতুন অতিথিকে নিয়ে। ইনশাল্লাহ সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম।